নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, নাম ভূমিকম্প। মাঝরাত্রে বাসুকি একবার মাথা নাড়িলেন। প্রসন্ন অঘরে ঘুমাইতেছিল। কাল গরমে তাহার ভালো ঘুম হয় নাই। আজ 9টা বাজিতে না বাজিতে তাহার চোখ জড়াইয়া আসিতেছিল। খাইয়া উঠিয়া 10 মিনিট কালও সে আজ বসিতে পারে নাই। অমন চাঁদ উঠিয়াছিল আজ। টুকরা টুকরা গতিশীল মেঘে অমন অপরূপ হইয়া উঠিয়াছিল আকাশ, ওদিকে তাকাইবার অবসরও তাহার ছিল না। চোখে ঘুম লইয়া সে শুইয়াছিল এবং শোয়া মাত্র ঘুমাইয়াছিল। তারপর মাঝরাত্রে প্রকৃতির এই কাণ্ড। প্রসন্নর ঘুম ভাঙিল আতঙ্কে। তখন চাঁদ অস্ত গিয়াছে। ঘরের ভিতর অন্ধকার এমন গাঢ় যে চোখের পাতাটি পর্যন্ত দেখা যায় না। চৌকিটা বেতালে দুলিতেছে। টিনের চালে ঝনঝন শব্দ উঠিয়াছে। বাহিরের আকাশ শঙ্খের আর্তনাদে মুখর। কোন ছিঁড়িয়া মশারির একটা দিক গায়ে আসিয়া পড়িয়াছে। হঠাৎ ঘুম ভাঙিয়া বুঝিবার জো নাই যে এই কোমল অবাধ্য আলিঙ্গন মশারিরই, একটা নাম না জানা ভয়ানক কোনো কিছু নয়। প্রসন্নের মনে হইল সে মরিয়া গিয়াছে। ভয়ের এতগুলি সমন্বয় মানুষের জীবনে বাঁচিয়া থাকিতে ঘটে না। হঠাৎ প্রসন্ন সচেতন হইয়া উঠিল। কে যেন উঠানে তারস্বরে হাঁকিতেছে। প্রসন্ন, ওঠ, শিগগির, ভূমিকম্প হচ্ছে। ওরে প্রসন্ন, প্রসন্ন। ভয়ের মধ্যে পলায়নের প্রেরণা থাকে। কত যুগ যুগান্ত ধরিয়া যে ভয়ের আগে আগে সে পলাইয়া বেড়াইতেছিল তাহার ঠিকানা নাই। কিছু না জানিয়া, কিছু না বুঝিয়া ওভাবে পালানোর মতো ভয়ানক আর কিছু নাই। এবার মশারির আলিঙ্গন ছাড়াইয়া সে চৌকির নিচে নামিয়া পড়িল। কিন্তু পলাইতে আরম্ভ করার মধ্যে যে পরিত্রাণ নাই সে কথা বোঝা গেল মুহূর্তের মধ্যেই। প্রসন্ন দরজা খুঁজিয়া পাইল না। তাহার ধারণা মতো যেখানে দরজা থাকার কথা সেইখানটা হাতড়াইয়া শুধু দরমার বেড়াই হাতে ঠেকিল। আজ এই একান্ত অসময়ে সে দরজার অবস্থান ভুলিয়া গিয়াছে। এ কি অসহায় অবস্থা! ভূমিকম্পের চেয়ে হৃদকম্পই এবার তাহার বড় বিপদ হইয়া উঠিল। মাটির সঙ্গে কাঁপিতে গিয়া সাজানো ইটের বাড়ি যেভাবে ভাঙিতে থাকে, প্রসন্ন তেমনিভাবে ভাঙিয়া পড়িতে লাগিল। নাড়া খাইয়া তাহার মগ্ন চেতনা হইতে যে কত দুঃখ, ভয় ও উত্তেজনার তলানি উঠিয়া আসিয়া তাহার বর্তমান আতঙ্কের সঙ্গে মিশিয়া গেল, তাহার হিসাব হয় না। বাহিরে শঙ্খের শব্দ, হুলুধ্বনি ও আত্মীয় স্বজনের ব্যাকুল ডাকাডাকির বিরাম নাই। পৃথিবীর যেখানে যত মমতা আছে সব যেন তাহার বিপদে একসঙ্গে আফসোস জুড়িয়া দিয়াছে। সে বাহির হইতে না পারিলে শেষ পর্যন্ত ওদের বুকও তাহার বুকের মতোই ভাঙিয়া যাইবে। দরজা কই? দরজা? এইখানে দরজা, এইখানে। মার হাতের বালা ঠকাঠক শব্দে দরজায় মাথা খুঁড়িতে লাগিল। প্রসন্ন দরজা খুলিয়া বাহির হইয়া আসিল। বাঁচিবার অনন্ত অবকাশ লইয়া উঠানের কোণে ভাঙা চৌকিটাতে সে বসিয়া পড়িল। এই রুক্ষ কঠোর মাটির পৃথিবীর সঙ্গে অসমান যুদ্ধে সে জয়লাভ করিয়াছে, কিন্তু সে দারুণ আহত। সেই ভূমিকম্পের পর প্রায় 2 বৎসর পর্যন্ত প্রসন্নর মস্তিষ্কে একটা অদ্ভুত ব্যাপার ঘটিতে লাগিল। বসিয়া থাকিতে থাকিতে হঠাৎ উঠিয়া দাঁড়াইলে, অন্যমনস্ক অবস্থায় হঠাৎ কেহ জোরে নাম ধরিয়া ডাকিলে তাহার মাথার মধ্যে একটা কালো পর্দা দুলিতে আরম্ভ করে। পর্দাটির প্রান্তগুলি পরতে পরতে অন্ধকার দিয়া দরমার বেড়ার মতো করিয়া বোনা এবং ঝাপসা অন্ধকারের দেয়ালে আটকানো। 2 হাতে চোখ রগড়াইয়া জোরে জোরে মাথায় ঝাঁকুনি দিয়া পর্দা সরানো যায় না। অতীত জীবনের চেনা অথচ অজানা রহস্যের মতো দুলিতে থাকে। চেষ্টা স্থগিত করিলে হঠাৎ একসময় পর্দাটা অন্তর্হিত হইয়া যায়।
আশ্চর্য এই, তখন আর পর্দাটির ভূতপূর্ব অস্তিত্বে প্রসন্ন বিশ্বাস করে না। মাথার মধ্যে যে মাঝে মাঝে তাহার অমন খাপছাড়া অভিনয় হয়, সেই কথাটাও সে বেশ ভুলিয়া থাকে। বছর 2 পরে চাকরির চেষ্টায় একবার মাদ্রাজ ঘুরিয়া আসিয়া পর্দাটা তাহার মাথা ছাড়িয়া চলিয়া গেল, কিন্তু রাখিয়া গেল অন্য উপসর্গ। মাদ্রাজ যাওয়ার সময় তাহার সঙ্গে একটি সুটকেসে খান 2 ধুতি ও একটি জামা ছিল। ওই সামান্য জিনিস চুরি যাওয়ার ভয়ে সমস্ত পথ সে চোখ বুজিতে পারে নাই। রূপান্তর লইয়া এই ভয় তাহার মনে কায়েমি হইয়া রহিল। প্রত্যেক রাত্রে সমস্ত রাত্রির জন্য নিজের অবচেতন অবস্থার কথা ভাবিয়া তাহার ঘুম টুটিয়া যাইতে লাগিল। কৌতূহলের ছোট বড় সমস্ত বিষয় ঘুমের রহস্যের মতোই তাহাকে পীড়ন করিতে লাগিল। যাহা গোপন, যাহা সে বোঝে না, তাহাই নিষ্ঠুর। একদিন ছেলেদের পুরানো মাসিকে একটা সামান্য ধাঁধার জবাব বাহির করিতে না পারিয়া ক্রোধে ক্ষোভে সে এমন বিচলিত হইয়া পড়িল যে পরে ঠান্ডা মাথায় বিবেচনা করিয়া দেখিয়া তাহার দুঃখ লজ্জার সীমা রহিল না। তখন দিনের আলো নিবিয়া আসিয়াছে, চারিদিকে আনন্দের দীনতা। কপালের ঘাম বাতাসেই শুকাইয়াছে, তথাপি কাপড় দিয়া কপাল মুছিয়া প্রসন্ন ভাবিতে লাগিল, সে যে পাগল নয় তার প্রমাণের সংখ্যাগুলি যদি এমনিভাবে কমিয়া আসে, তাহা হইলে উপায় হইবে কি? অথচ প্রতিকার নাই। সে সবই বুঝিতে পারে, কিন্তু নিজেকে কিছুই বুঝাইতে পারে না। রাত্রে মশারি গুঁজিয়া শইয়া তাহার মনে হয় ভালো করিয়া বুঝি গোজা হয় নাই, কোথাও ফাঁক রহিয়াছে, মশা ঢুকিবে। এ যে ভুল বুঝিতে পারিলেও 3-4 বার সন্তর্পণে তোষকের চারি প্রান্ত না হাতড়াইলে তাহার স্বস্তি থাকে না। বসিবার ঘরে তালা দিয়া বারবার টানিয়া দেখিয়া আসিলেও তাহাকে আবার ফিরিয়া গিয়া তালা ঠিকমতো লাগানো সম্বন্ধে নিঃসন্দেহ হইতে হয়। চৌকির নিচে রোজই সে চোর খোঁজে। এমনই সব অন্তহীন পাগলামি। মাঝে মাঝে সে বিদ্রোহ করে, কিন্তু তাহাতে ফল আরও খারাপ হয়। যুদ্ধ করিয়া হার মানিতে জ্বালা যেন বাড়িয়া যায়। নিজের কাছে নিজের সে কি নির্মম অপমান! প্রসন্নর হৃদয় বৃত্তিগুলি ক্রমে তীক্ষ্ণ ও সতেজ হইয়া উঠিল। অনুভব শক্তি আশ্চর্য রকম বাড়িয়া গেল। তাহার মধ্যে ভাবপ্রবণতা দেখা দিল। ছোট দুঃখ তাহার কাছে এখন আর ছোট নয়। প্রাত্যহিক জীবনের যেসব সূক্ষ্ম ও কোমল সুর তাহার মতো অকবির কানে পশিবার কথা নয়, এখন সেগুলি সে বেশ ধরিতে পারে। কল্পনাকে, অবাস্তব কল্পনাকে আমল দিতে তাহার ভালো লাগে। সময় সময় সে অত্যন্ত বিমর্ষ হইয়া পড়ে। জীবনের দেনা পাওনার করা হিসাবই সে নয়, তবু সে টের পায় জীবনটা অর্থহীন। বাঁচিয়া থাকার কোনো মানেই সে খুঁজিয়া পায় না। জীবনের যে মানে সে খোঁজে, তাহা যে অসাধারণ বৈচিত্র্য, উত্তেজনা, ভূমিকম্প, রোগশোক ও আতঙ্কের সমারোহ ভিন্ন আর কিছু নয়। মদের তৃষ্ণা জলে মিটিবে কেন? নিত্য পাত্র ভরিয়া তীব্র সুরা সম্মুখে ধরিবে মানুষের জীবন তেমন সাকিও নয়। রাত্রে প্রসন্ন আশ্চর্য স্বপ্ন দেখে। একটা খাড়া উঁচু পাহাড়, তার উপরে প্রসন্নর স্কুল। অনেক বয়সে স্কুলে পড়িতেছে বলিয়া প্রসন্নর বড় লজ্জা। টিফিনের ছুটির সময় স্কুলের সামনে পাহাড়ের এক ধারে সে চুপচাপ দাঁড়াইয়া আছে। হঠাৎ একটা ছেলে তাহাকে এমন ধাক্কায় দিল যে পাহাড়ের নিচে আছড়াইয়া না পড়িয়া প্রসন্নর আর উপায় নাই, কারণ আজ শাড়ি পরিয়া স্কুলে আসিয়াছে বলিয়া উড়িবার প্রক্রিয়াটা সে ভুলিয়া গিয়াছে। পাহাড়ের ঠিক নিচে একটা ইঁদারা। শূন্যে পড়িতে পড়িতে প্রসন্ন বিবেচনা করিয়া দেখিল, ইচ্ছা করিলে ইঁদারার মধ্যেও পড়া যায়, অথবা একটু বাঁকিয়া ইঁদারার পাকা বাঁধানো পাড়ের উপরেও আঁচড়ানো চলে। কি করা উচিত? আধা আধি পড়িয়া সে মনস্থির করিয়া ফেলিল, ইঁদারার জলে পড়িলে লাগিবে না বটে,
কিন্তু ওর মধ্যে আবছা অন্ধকার, ওর মধ্যে অজানা রহস্য। তাছাড়া নিজের চেষ্টায় উঠিতে পারিবে না, ওর মধ্যেই তাহাকে বাকি জীবনটা কাটাইতে হইবে। হেডমাস্টার নিয়ম করিয়াছেন, কোনো ছেলে ইদারায় পড়িলে তাহাকে আর তোলা হইবে না। নৌকার হালের মতো হাতের খাতায় বাতাস কাটিয়া প্রসন্ন ইদারার পারে আছড়াইয়া পড়িল। হাত পা ভাঙিল না বটে, কিন্তু আঘাত লাগিল সত্যিকারের আছাড় খাওয়ার সমান। স্বপ্নে আর বাস্তবে ও ছাড়া আর তফাৎ আছে কি? ভালোবাসিয়া যাহাকে পাই নাই, স্বপ্নে সে পাশে আসিয়া বসিলে এই স্বপ্নে পাওয়ার মধ্যে শুধু বাস্তবতার ফাঁকিটুকুই থাকে বলিয়া বাঁচা সম্ভব হইয়াছে। স্বপ্নকে তাহার ন্যায্য মূল্য দিতেই হইবে। প্রসন্ন উঠিয়া আলো জ্বালিল, জল খাইয়া গায়ে একটা চাদর জড়াইয়া চুপচাপ বিছানায় বসিয়া রহিল। শুধু বাড়ি নয়, সমস্ত পাড়াটা নিঝুম হইয়া পড়িয়াছে। আলোটা ভয়ে ভয়ে মিটিমিটি জ্বলিতেছে। রাস্তার আলো এতখানি অন্তরালে যে অস্তিত্বের মৃদু প্রমাণটাই বিস্ময়কর। এ যেন রাত্রি নয়, শঙ্কার কুয়াশা। প্রসন্ন ভাবিতে লাগিল, একটা বউ থাকিলে এ সময় কাজ দিত। মানুষের সঙ্গে দুটি সাধারণ কথা বলিবার এত বড় প্রয়োজন কি সচরাচর আসে? বউ নিশ্চয় তাহার ভয়ের ভাগ লইত। দু চোখ বড় বড় করিয়া ভীত কণ্ঠে বলিত, কি গো কি? সে বলিত, কিছু না, বড্ড মশা লাগছে, উঠে মশারিটা একবার ঝাড়ো না। আলোটা বাড়িয়ে দাও, আমার বড় ভয় করছে। আমি রয়েছি, ভয় কি? বলিয়া সে হাসিত। বউ তথাপি বলিত, না না, আলোটা তুমি বাড়িয়ে দাও। মা কেমন করিয়া টের পাইয়াছিলেন। উঠিয়া আসিয়া জানালা দিয়া প্রশ্ন করিলেন, রাত দুপুরে আলো জেলে বসে রয়েছিস যে? একটা দুঃস্বপ্ন দেখলাম মা। তা দেখবি না, যে অনাচারটাই তুই করিস। কাপড়ে ভাত পড়ল, পই পই করে বারণ করলাম, কানে তুললি না, সেই কাপড়ে এসে শুলি। নে, মা দুর্গাকে ডেকে আলো নিবিয়ে ঘুমো। পরদিন সকালে মা বলিলেন, এবার একটা বিয়ে কর বাবা, মাথা খাস আমার, রোজগারপাতি করছিস। সকালে বউয়ের প্রয়োজন মিটিয়া গিয়াছে। খবরের কাগজটা নামাইয়া প্রসন্ন বলিল, কানপুরে কি ভয়ানক কাণ্ড হয়েছে মা। একটা আপিসের ছাদ ভেঙে 7 জন কেরানি মারা গেছে, 15 জন জখম হয়েছে। মোটা হেডিংটা দেখিয়া মা বলিলেন, ওই লিখেছে বুঝি? না, ওটা তো যুদ্ধের খবর। পড় তো শুনি। যুদ্ধের খবর আর কি শুনবে মা? কানপুরের কাণ্ডটা কি ভয়ানক বলো তো। আপন মনে সবাই কাজ করছে, কেউ কিছু জানে না, হঠাৎ হুড়মুড় করে ছাদ ভেঙে 7 জনের কবর হয়ে গেল, 15 জন জখম হলো। ভাবলে গা শিউরে ওঠে। বলিয়া প্রসন্ন উপরের দিকে তাকাইল। এ বাড়ির কড়িবর্গা সমস্তই লোহার, ছাদ ভাঙিবার সম্ভাবনা তেমন নাই। সে মৃদু মৃদু হাসিল। ভাবিল, খবরের কাগজের খবরগুলিও ওষুধের বিজ্ঞাপনের মতো এমন হিপনোটিক। স্টোভ দুর্ঘটনার বিবরণ পড়া অবধি আজকাল সে কত ভয় ভয় স্টোভ জ্বালায়, মাকে জ্বালাইতে দেয় না, চাকরকেও না। চাকরি পিতৃবন্ধুর কল্যাণে। পিতৃবন্ধু আপিসের বড়বাবু। ব্যবহার দেখিয়া মনে হয় প্রসন্নকে তিনি ভালোবাসেন। দোষ করিলে ধমকান না, মাঝে মাঝে ডাকিয়া উপদেশাদি দেন এবং কামানো চিবুকে হাত বুলাইতে বুলাইতে কি যেন ভাবেন। ঠিক যেন ভাবেন না, দুশ্চিন্তা করেন। সুতরাং অল্পকালের মধ্যে প্রসন্নর প্রমোশন হইল। সব দিক দিয়াই সে উপরে উঠিল। তাহার বাহিনা যেমন বাড়িল 70 হইতে 80 টাকায়, তাহাকে কাজ করিতে হইল 1 তলা হইতে একেবারে 4 তলায় উঠিয়া গিয়া। বড়বাবুর পক্ষপাত ভরা দরদ প্রসন্নকে এমন বিচলিত করিল বলিবার নয়। বড়বাবু ডাকিয়া বলিলেন, তোমার বয়স কত হলো হে প্রসন্ন? আগে 27।
বলো কি 27? বিয়ে টিয়ে করে এবার সংসারী হও? না, ওসব ইচ্ছে নেই। প্রসন্ন চোখ নামাইয়া বলিল, আগে সামান্য আয়। বড়বাবু কথাটা হাসিয়া উড়াইয়া দিলেন। তিনি যখন বিবাহ করেন তাহার 1 পয়সা আয় ছিল না। স্ত্রী কি তাহার খাইতে পায় নাই? প্রসন্ন 80 টাকা বেতন পায়। দেশে বাড়িঘর জমি জায়গা আছে। বিবাহ করিতে হইলে কি রাজা হইতে হয় নাকি? তারপর আমি যতদিন এখানে বড়বাবু আছি, মাইনে বাড়ার ভাবনাটা তোমার ভাবতে হবে না বাপু, বলিয়া বড়বাবু হাসিলেন। এ তো শুধু চুম্বক, কথা তিনি কম বলেন নাই। দুর্ভাবনায় ঘামে হাতের তেলো ভিজাইয়া প্রসন্ন নীরবে আগাগোড়া সবটাই শুনিল। বড়বাবুর কন্যাটিকে সে দেখিয়াছে। লোভ করা যায় এমন সে মেয়ে। তাছাড়া বাপ তার বড়বাবু, হইলে সব দিক দিয়াই ভালোই হয়। প্রসন্ন কিন্তু কিছু মাত্র উৎসাহ পাইতেছিল না। এমন একরাশি কালো চুল পিঠে ছড়াইয়া অল্প বিরক্তিতে ভ্রু দুটি অমনভাবে একটুখানি কুঁচকাইয়া যে মেয়ে ওরকম আশ্চর্য কণ্ঠে বলিতে পারে, বাবা বাড়ি নেই, তাহাকে বিবাহ করা কি ভয়ের কথা? ও মেয়ের সঙ্গে একা এক ঘরে বসিয়া আছে কল্পনা করিলেও তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে থাকে। ওকে বিপদ বলিয়া ভাবা যায়, বউ বলিয়া কোনো মতেই যেন ভাবা যায় না। এদিকে বড়বাবুকে না বলিবার সাহসী বা সে কোথায় পায়? বড়বাবুর বুদ্ধি বিবেচনার ওপর প্রসন্নর শ্রদ্ধা কমিয়া গেল। নিজের ঘরে ফিরিয়া গিয়া সে ভাবিতে লাগিল, নিজের মেয়ের উপরেও কি লোকটার কিছুমাত্র মমতা নাই? অমন মেয়েকে কি বলিয়া তাহার মতো লোকের হাতে সঁপিয়া দিতে চায়? দেশে কি সুপাত্রের অভাব ঘটিয়াছে? যেখানে বসিয়া প্রসন্ন কাজ করে তার পাশেই প্রকাণ্ড একটা জানালা। 5-7 জন মানুষ একসঙ্গে গলিয়া যাইতে পারে, জানলাটা এত বড়। শিক নাই, তা 3 তলার জানালায় শিকের কি প্রয়োজন? গলিয়া পড়া সহজ বলিয়া কে আর 3 তলার জানালা দিয়া গলিয়া নিচে পড়িতেছে? মানুষ তো আর পাগল নয়। কাজ করিতে করিতে প্রসন্ন বারবার জানালায় উঠিয়া যায়। শহরটা ইটের বটে, পথ দিয়া গাড়ি ঘোড়ার আর মানুষের স্রোত বহিয়া যায়। পথটা যেন নদী। নিচু ফুটপাতটার দিকে চাহিয়া প্রসন্নর গা একটু ছমছম করে। লিফটে উঠিবার সময় যেমন হয় তেমনই একটা অনুভূতি, কেবল তীব্রতা কম। গভীর কিন্তু তীব্র নয়। আজ বিচলিত মন লইয়া খোলা জানালায় দাঁড়াইয়া প্রসন্ন প্রথম অনুভব করিল যে ফুটপাতটা আসলে বেশি নিচু নয়। 3 তলার মানুষের অনায়াস মরণ বিছানো আছে বলিয়াই অত নিচু মনে হয়। ফুটপাথের চৌকা পাথরের প্রান্তগুলি সে বেশ দেখিতে পাইতেছে। একটা কলার খোসা পড়িয়া আছে, ইহাও তাহার লক্ষ্য এড়ায় না। প্রসন্ন এক দৃষ্টিতে কলার খোসাটার দিকে চাহিয়া রহিল। 3 তলা হইতে লাফাইয়া পড়িলে মানুষ বাঁচে কি না, এই কৌতুককর সমস্যাটা তাহাকে হঠাৎ আজ বিব্রত করিয়াছে। মরিবেই যে এমন কোনো মানে নাই। বাড়িতে আগুন লাগিলে ইহার চেয়ে উঁচু হইতে লাফাইয়া মানুষ প্রাণ বাঁচাইয়াছে, আর এই জানালা দিয়া লাফাইয়া পড়িলে বাঁচিবার সম্ভাবনা থাকিবে না? বাড়িতে আগুন লাগিয়া হোক, ছাদটা ধসিয়া পড়ার উপক্রমেই হোক, প্রাণ বাঁচাইবার জন্য তাহাকেই যদি এই জানালা দিয়া লাফাইয়া পড়িতে হয়, তাহাকে মরিতেই হইবে। প্রথমটা ক্ষুব্ধ হইয়া শেষে প্রসন্ন শান্ত হইল। মরেও যদি, মন্দ হয় না। তাহাকে ঘিরিয়া রাস্তায় ভিড় জমিয়া যাইবে, আপিস সূত্র সকলে ছুটিয়া নিচে নামিবে। চকিতের জন্যে বড়বাবুর মনে কন্যার বৈধব্য সংঘটিত হইবে, অ্যাম্বুলেন্স আসিবে, সমারোহের আর শেষ থাকিবে না। বৃদ্ধ বয়সে রোগশয্যায় শুইয়া মরার চেয়ে এ মৃত্যুতে বেশ খানিকটা অভিনবত্ব থাকিবে। সেদিন কাজে আর তার মন বসিল না। বারবার উঠিয়া গিয়া সে দেখিয়া আসিতে লাগিল
কলার খোসাটা তখনও পড়িয়া আছে কিনা। তাহার বড়ই ইচ্ছা হইতে লাগিল যে তাহার চোখের সামনে একজন খোসাটায় পা দিয়া পিছলাইয়া পড়ে। দেখিয়া মনের আনন্দে সে খানিক্ষণ হাস্য করে। এত লোক চলিতেছে পথে, কারো পা কি খোসাটায় পড়িবে না? এমনই সব সাবধানী পথিক যে পা পিছলাইয়া পড়াটাও সকলে সাবধানে বাঁচাইয়া চলিবে। কলার খোসার সদ্গতি হইল। প্রসন্নর চোখের সামনে একটা গরু সেটা খাইয়া গেল। ক্ষুণ্ণ মনে সে টেবিলে ফিরিয়া গেল। সেদিন আর জানালায় উঠিয়া যাইবার ইচ্ছা তাহার হইল না। কলার খোসার অপচয়কে উপলক্ষ করিয়া জানালা দিয়া লাফাইয়া পড়িতে না পারায় দুঃখ তাহার মনে মৃদু বিষের মতো প্রভাব বিস্তার করিল। আকাশের রহস্য ভরা সুনীল রূপ, দিগন্ত বিস্তৃত ইটের স্তূপের গম্ভীর মহিমা, আর জানালার ঠিক নিচে পাথর বাঁধানো ফুটপাত প্রসন্নর কাছে সমস্ত আকর্ষণ হারাইয়া ফেলিল। কাহার উপর অভিমান করা উচিত সে ঠিক বুঝিয়া উঠিতে পারিল না, কিন্তু তাহার মনে হইতে লাগিল কে যেন তাহাকে ঠকাইতেছে, ক্রমাগতই ঠকাইতেছে। প্রসন্ন চমকাইয়া উঠিল। বড়বাবু কাঁধে হাত রাখিয়াছেন। মাকে বলো হে, রবিবার দেখা করতে যাব। আগে বলবো। 3 তলায় কাজ আরম্ভ করা অবধি প্রসন্ন নানা ছলে লিফটে উঠানামা করিয়াছে। একটা ছোটোখাটো ঘর, মেঝে আছে, দেয়াল আছে, ছাদ আছে, তার মধ্যে মিনিট খানেক বন্দি থাকিয়া শোঁ করিয়া উপরে ওঠা নিচে নামা, কি রোমাঞ্চকর রোমান্স! আজ সে সিঁড়ি দিয়াই নিচে নামিল। লিফটের মোহ আজ তাহার নাই। যার এমন বিপদ ঘটিতে বসিয়াছে, অত শখে তাহার কাজ কি? জীবনে সহসা যে সমস্যা দেখা দিয়াছে, এখন গভীরভাবে সে বিষয়ে চিন্তা করিয়া দেখা দরকার। মেয়েটাকে আর একবার দেখিতে পারিলে ভালো হইত। একবার মাত্র দেখিয়া ওকে যেন বেশি রহস্যময়ী মনে হইতেছে। অল্প বিরক্তিতে ঠিক কিভাবে সে ভ্রু দুটি কুঞ্চিত করে, একবার না দেখিয়া ও মেয়েকে বিবাহ করা বোধহয় সুবিবেচনার কাজ হইবে না। অন্য মনে বাসে উঠিতে গিয়া প্রসন্ন পড়িতে পড়িতে অল্পের জন্য বাঁচিয়া গেল। ভিতরে বসিয়া লজ্জায় সে কাহারো দিকে চাহিতে পারিল না। অপরাধ সে কারো কাছে করে নাই, কিন্তু সেজন্য শাস্তি আটকায় না, এমনই মন্দ কপাল তার। রাত্রে ঘুমাইতে সে যে কষ্ট পাইল তাহার তুলনা হয় না। বড়বাবুর মেয়েটি যেন কড়া নেশা, তাহার কল্পনা সেই নেশারই অবসাদ, নিস্তেজ অথচ নির্মম। তাহার বেশ ঘুম আসিতে থাকে। শৃঙ্খলা নষ্ট হইয়া চিন্তাগুলি পরস্পরের সঙ্গে জট পাকাইয়া যায়। ঘুমাইয়া পড়িতে আর বিলম্ব নাই। সহসা সে পূর্ণমাত্রায় জাগ্রত হইয়া ওঠে। জাগরণ এমন আকস্মিক হয় যেন চমক লাগে। সার্কাসের তাঁবুতে 5-6টা উঁচু দোলনার একটা ছাড়িয়া আর একটা ধরিয়া দুলিবার কসরত করিতে করিতে এই কি ঘুম ভাঙা! এমনিভাবে তাহার রাত্রি প্রভাত হইল। সকালে সে মাকে বলিল, তাড়াহুড়ো করে রাঁধবার দরকার নেই মা, আজ আপিস যাব না। মা কারণ জিজ্ঞাসা করিলেন। প্রসন্ন বলিল, রাত্রে তাহার জ্বর আসিয়াছিল। মা চিন্তিত হইয়া বলিলেন, ওষুধপত্র কিছু খা, বড় খারাপ হয়ে যাচ্ছে তোর চেহারা। প্রসন্ন মৃদু হাসিয়া বলিল, ওষুধপত্রের ব্যবস্থাই হচ্ছে মা। বিবাহের প্রক্রিয়াটা প্রসন্ন সাহসী পুরুষের মতোই সহ্য করিল। বিশেষ কঠিন নয়, কারণ নিজের তাহার কিছুই করিবার নাই। যাহা দরকার অন্যেই করাইয়া লয়। তাহার ভয় ছিল বাসরে। এক গাদা মেয়ে যখন তাহাকে ছাঁকিয়া ধরিবে, হাল ভাঙা নৌকার মতো টলমল করিলে তো চলিবে না। নিজেকেই তাহার চারিদিক সামলাইয়া চলিতে হইবে। ঘর নির্জন হইলে বউয়ের সঙ্গে ভাবও করিতে হইবে তাহাকেই। বাসর বসিতে রাত 12টা বাজিয়া গেল। মেয়েরা হাসিল, ফাজলামি করিল, গান গাহিল রাত্রি 2:30টা পর্যন্ত। তবু কি তাহারা উঠিতে চায়? এই যে আরম্ভ, এই যাহার শেষ হইয়া গিয়াছে,
কারণে অকারণে স্বামী এখন যার বকে, অসুস্থ শিশু যার দিবারাত্র কোকায়, পরের জীবনে এই আরম্ভকে সেও ঘাঁটিতে চায়। ইহাকে প্রকাশ্য ও সাধারণ করিয়া তুলিবার আকাঙ্ক্ষা তাহার কম নয়। বাসরে বিবাহিতা মেয়েরাই ভিড় করে বেশি। বিবাহোৎসবে সধবা নারী অপরিহার্য এবং সেই নিয়ম তাহাদেরই তৈরি। প্রসন্ন ইহাদের চিনিতে পারিল না। সংসারের সংস্রবে সে এত বড় হইয়াছে, ইহাদের জীবনী তাহার অজানা নয়। এত উল্লাস ইহাদের আসে কোথা হইতে? অবাধে ইহারা আনন্দ করিতেছে, হাসি ইহাদের আন্তরিক। দেখিয়া মনে হয় না জীবনে ইহাদের কোনোদিন দুঃখের ছায়াপাত হইয়াছিল। একে একে প্রসন্ন উপস্থিত প্রত্যেকের মুখের দিকে তাকাইয়া দেখিল। কারও চোখ দুটিতে এ পর্যন্ত বিষণ্ণতার আভাসটুকু নাই। খুব যে নিরীহ সেও হাসি মুখে অন্যের পরিহাস উপভোগ করিতেছে, দু চোখ খুশিতে চপল। প্রসন্ন সবিস্ময়ে ভাবিতে লাগিল, সংসারে শোকতাপ নাই এ কথা সত্য নয়। তার বড় ভাগটা মেয়েরাই গ্রহণ করিয়া থাকে, কিন্তু প্রয়োজন উপস্থিত হইলে ব্যক্তিগত জীবনকে কিছুকালের জন্য অতিক্রম করিয়া যাবার প্রক্রিয়াটা ইহাদের বোধহয় জানা আছে। ভাবিয়া প্রসন্ন খুশি হইল। খানিক পরে যে স্ত্রীর সঙ্গে তাহার আলাপ করিতে হইবে সে ইহাদের স্বজাতিয়া। যে প্রকৃতিগত দুর্বলতার তরুণ ইহারা কান্নার সময় প্রাণ দিয়া কাঁদিয়া হাসিবার সময় নির্বিকার চিত্তে হাসিতে পারে, বড়বাবুর মেয়ের মধ্যেও সেই দুর্বলতা নিশ্চয় আছে। সকল নারীর মতো তার বউও জীবনকে যাচাই করিবে না। হাসি কান্না যাহাই আসুক বিনা প্রতিবাদে দ্বিধামাত্র না করিয়া গ্রহণ করিবে। এমনই একটা সান্ত্বনা প্রসন্নকে খানিক আত্মস্থ করিল। আর চোখে সে একবার চেলি পড়া বউকে দেখিয়া লইল। বুকের মধ্যে কাঁপিয়া উঠিলেও সে বিশ্বাস করিল, দুঃখ এবং আনন্দের মতো স্বামীকেও সমগ্র সত্তা দিয়া গ্রহণ করিবা শিক্ষা এ মেয়ের হইয়াছে। স্বামীকে ভালোবাসা হাসা কাঁদার মতোই ইহার পক্ষে সহজ ও স্বাভাবিক। ইহার অস্থিমজ্জায় নিঃসন্দেহে স্বামী প্রেম আছে এবং সে প্রেমে শ্রদ্ধা ভক্তির অংশটা অন্য মেয়ের চেয়ে কম নয়। ক্রমে মেয়েরা বিদায় হইল। বাহির হইতে কে যেন দরজায় শিকল তুলিয়া দিল। প্রসন্ন মুহূর্তে পাংশু হইয়া গেল। যে মেয়েটি শিকল দিয়াছিল বাহির হইতে সে পরিহাস করিয়া বলিল, কই গো বর, খিল চড়াবার শব্দটা পাচ্ছি না যে। আমাদের ভদ্রতা এতখানি বিশ্বাস করো না, ঠকে যাবে। প্রসন্ন এতক্ষণে উঠিয়া গিয়া বারান্দার দিকের বন্ধ জানলাটা খুলিয়া দিয়াছে। তাহার হৃৎপিণ্ড সজোরে স্পন্দিত হইতেছিল। চাপা উত্তেজিত কণ্ঠে সে বলিল, শিকল দিলেন কেন? খুলে দিন। বউ ঘোমটা ফাঁক করিয়া সবিস্ময়ে চাহিয়া রহিল। এ কিরকম বর? বারান্দার মেয়েটি চলিয়া যাইতে যাইতে হাসিয়া বলিয়া গেল, কাল সকালে খুলব। কাল সকাল? সমস্ত রাত তাহাকে এই ঘরে বন্দি হইয়া থাকিতে হইবে? ইচ্ছা করিলে ও বাহিরে যাইতে পারিবে না? কি ভয়ানক! প্রসন্ন মিনতি করিয়া বলিল, না না, এখনই খুলে দিন, আমি একবার বাইরে যাব। দেখুন তো কি করছেন আপনি। ছোট একটি কিল দেখাইয়া মেয়েটি হাসি মুখে চলিয়া গেল। প্রসন্ন খাটে গিয়া বসিল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম বাহির হইয়াছে। ঘরের বাতাস তাহার নিঃশ্বাস লওয়ার পক্ষে অপ্রচুর। কত জল্পনা কল্পনাই না সে করিয়া রাখিয়াছিল, সেসব কিছুই হইল না। বিপন্ন হইয়া প্রসন্ন এই বলিয়া স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ আরম্ভ করিল, তোমার ভাইটাই কাউকে ডেকে বলো না শিকলটা খুলে দিক। বউ মৃদুস্বরে বলিল, একটু পরে খুলে দেবে। প্রসন্ন তাহা জানে, এ যে কৌতুক। 10-15 মিনিট পরে মেয়েটি যে পা টিপিয়া টিপিয়া আসিয়া শিকল খুলিয়া দিয়া যাইবে, ইহাতে তাহার একটুও সন্দেহ নাই। কিন্তু তাহাতে স্বস্তি মেলে না যে। বন্ধ ঘরে এক মুহূর্ত থাকাও তাহার পক্ষে অসম্ভব। তাহার দম আটকাইয়া আসে। যদি এখনই একটা অঘটন ঘটিয়া বসে, সে কি করিয়া ঘরের বাহির হইবে? অপমান হইতে রক্ষা পাইবে কি করিয়া? না,
এখনই খুলে দিতে বলো। এইসব কি? এসব আমি ভালোবাসি না। নিরুপায় বউ চুপ করিয়া রহিল। শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভূমিকম্প।